নমস্কার, কেমন আছেন সবাই? আর আজকের টুকিটাকিতে আপনাদের স্বাগত। আজকে শুভ নববর্ষ, বাঙালির পয়লা বৈশাখ। শুরুটা আমার কালীবাড়ি মন্দির দিয়ে শুরু করলাম। এরপরে সমস্ত আমার নিজস্ব বক্তব্য রয়েছে, আপনারা ঈশ্বর দর্শন করুন এবং আমার সমস্ত বক্তব্য এবং কবিতা পাঠ শুনুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। নমস্কার। ভিডিও শুরুতেই আমি কিন্তু দেখেছেন, আমি যখনই ভিডিও করব তখনই কিন্তু নমস্কার, ভিডিও শুরুতেই আমি কিন্তু ঈশ্বর দর্শন করিয়ে দিয়েছি। কারণ আমার মনে হয় যে বাঙালিদের কোনো অনুষ্ঠানই ঈশ্বর দর্শন ছাড়া হয় না। তো ঠান্ডা আমার এখনো লেগেই আছে। আজ পয়লা বৈশাখ, 1431 সাল। 1431 সালটা বলার কারণ আছে। কারণ হচ্ছে আমরা অনেকেই বাংলা সালটা জানি না। আমিও যে খুব একটা জানি তা নয়, কিন্তু এমনও নয় যে আমি সবসময় সব কথা বাংলায় বলি, তা না। হ্যাঁ, বাংলাটাই বলি, ইংরেজিটা আমার ঠিক আসে না বলাটা ভুল। যতটুকু দরকার ততটুকু অবশ্যই আসে, কিন্তু বাংলা বলতে ভালোবাসি, বাংলার খাবার খেতে ভালোবাসি। চাইনিজও খাই, মাছ ভাতটা বেশি পছন্দের আমার। তো কবিতা লিখেছি, অবশ্যই কবিতা শোনাবো। জ্বর সর্দি আছে, নাক টানছি সমানে, কিন্তু কিছু করার নেই। কারণ যেটুকু আমি লক্ষ্য করলাম, ইউটিউবে রেগুলার ভিডিও না দিলে রিচ কমে যায়। হ্যাঁ, ঠিকই। কারণ এটা যেহেতু আমি একটা জব হিসাবে করছি, তো সেজন্য আমাকে তো ওটা রেগুলার ভিডিও দিতে হবেই, অবশ্যই। তো বৈশাখ নিয়ে আলোচনা করার প্রথমে আমি আজকের দিনটার বিশেষত্ব সম্বন্ধে বলবো। আজ পয়লা বৈশাখ ঠিকই, কিন্তু আজ বিগত 10 বছরে এটা আমার সব থেকে বেশি নন এক্সাইটেড পয়লা বৈশাখ। না, আজ কিছু হয়েছে তা নয়। 10 বছর আগে 2015 সালে মার্চ মাসের 25 তারিখ ছিল অশোক ষষ্ঠী। আজও অশোক ষষ্ঠী পড়েছে। যারা জানেন তারা জানেন যে আজকে অশোক ষষ্ঠী আছে। মাফ করবেন, আমার কিন্তু সর্দি আছে, এই জন্য আমি বারবার নাক টানছি। আর যদি গলার আওয়াজটা একটু কম মনে হয়, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো 2015 সালে মার্চ মাসের 25 তারিখ দিনটা এমন দিন, যে দিনটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। কিছু মানুষের হয় টার্নিং পয়েন্ট সে উঠে যায়, কিছু মানুষ ডুবে যায়, আর আমিও ডুবে গেছিলাম সেদিন। না, ভালোবাসার টার্নিং পয়েন্ট তা নয়, ভালোবাসায় আঘাত পেয়েছি সেরকম কিন্তু কিছু নয়। সেদিনকে আমার বাবার স্ট্রোক হয়। আমার কলেজের সেকেন্ড ইয়ারে টেস্ট ছিল, আমি কলেজে গিয়েছিলাম। ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের স্টুডেন্ট আমি, এর আগেও বলেছি। আর মধ্যমগ্রামে আমার আসা 2 বছর বয়সে। মধ্যমগ্রামে কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, সবটাই আমার মুর্শিদাবাদে আত্মীয় স্বজন। তো বাবার কর্মসূত্রে আসা, কি কর্ম কি বৃত্তান্ত সেসব কিছু আমি এখন রিভিল করতে পারবো না, বিশেষ কিছু কারণে। অবশ্যই ভবিষ্যতে করব, কিছুদিন ধৈর্য ধরুন, সেটাও বলবো কি কাজ কি বৃত্তান্ত। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন। বাবা অফিস গিয়েছিলেন, বাবা নিজে হাতে লুচি রান্না করেছিলেন। কারণ অশোক ষষ্ঠীতে আমাদের বাড়িতে অন্ন খাওয়া হয় না, মানে আমার মা অন্ন খান না। আমার কলেজে পরীক্ষা ছিল, বাবা মাছের ঝোল ভাত রান্না করেছিলেন। এবং অফিস থেকে যখন আসেন লাঞ্চ করতে, তখন ওনার স্ট্রোক হয়। উনি তখনও সজ্ঞানে।
উনি মাকে নক করেছিলেন। মায়ের উপস্থিত বুদ্ধি অনুযায়ী লোকজনকে ডেকেছিলেন। তখন আমাদের মাথার উপরে ছাদটি ছিল না, নিজস্ব যে ছাদটা, আজকে যে এই যে ফ্ল্যাটটায় থাকছি সেই ফ্ল্যাটটা তখনও ছিল না, তখন হওয়ার কথা। তার পিছনে অনেক গল্প আছে, সেই সব গল্প আস্তে আস্তে বলবো। তো ভাড়া বাড়িতে থাকতাম আমি মধ্যমগ্রামে আসা থেকে তখনও অবধি, তখন আমার 18 বছর কমপ্লিট হয়ে 19 বছরে পা দিয়েছি, তখন অবধি আমি ভাড়া বাড়িতেই ছিলাম। তারও 1 বছর পর আমি ভাড়া বাড়িতে ছিলাম, তারপর তো আমি এখানে এলাম এই ফ্ল্যাটে। তো বাবাকে নিয়ে হসপিটালে নারায়ণা ভর্তি করানো হলো, অফিসে গাড়ি এলো, বিশ্বাস করেনি প্রথমে অফিসের লোকেরা, সেক্ষেত্রে একটু লেট হয়েছিল, একটু অজ্ঞতার অভাবে ওখানে যারা প্রতিবেশী ছিল তারা বাবাকে শুইয়ে দিয়েছিল, অথচ যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িতেও কিন্তু স্ট্রোকেরই পেশেন্ট ছিল, কিন্তু কেন জানি না সেই ভদ্রমহিলা, এখন তার জীবনে চরম দুর্যোগ, আমি নাম বলছি না, তিনি পরবর্তী ক্ষেত্রে আমাদের সাথে অনেক খারাপ বিহেভিয়ার করেছিলেন, আমাদেরকে বাইফোর্স করেছিলেন উঠে যেতেই হবে। তখন আমার ফ্ল্যাটের লোন স্যাংশন হয়নি, কারণ ফিজিক্যালি ইম্পেয়ার্ড লোককে লোন দেওয়া হবে না, অনেক গল্প। যাই হোক, সে সব কিছু পরে কখনো বলা হবে। তো স্ট্রোক হয়, নারায়ণা ভর্তি হয়, আমি কলেজ থেকে যাই, কলেজে খবর পাই, পরীক্ষা চলছিল তো ফোনটা ছিল, 3 দিন সেন্স ছিল না, ডক্টর বলেই দিয়েছিল যে আর সেন্স না এলে কোমায় চলে যাবে। তো তারপরে সেন্স আসে, রাইট সাইড প্যারালাইজড, যতটুকু সামর্থ্য চেষ্টা করেছি ফিজিওথেরাপি করানো। হাঁটতে পারে, পা টেনে টেনে আমার বাবা, হাতের কোনো ইমপ্রুভমেন্ট নেই, কথাগুলো জড়িয়ে জড়িয়ে যায়, শীতকালে পা বেঁকে যায়, পড়ে যায়, মানে মাটিতে বসে পড়লে দুজন মিলে না ধরলে উঠতে পারে না, কারণ একটা দিক তো কোনোটাই নেই। তো এই আজকের দিনটা খুব প্লেজেন্টফুল নয় আমার জন্য, কারণ হ্যাঁ আজ 1 বৈশাখ, কিন্তু আজ অশোক ষষ্ঠী। এই দিনটা আমার জন্য ভীষণ ট্রমাটাইজড একটা দিন। যাই হোক, আউট অফ কনটেক্সট কথা বললাম, কারণ সবাই হয়তো আজকে নববর্ষ সম্বন্ধে শুনতে চাইছে। এই সম্বন্ধে যদি এরপরে অন্য কেউ আগ্রহ কখনো প্রকাশ করেন অবশ্যই জানাবো। তো নববর্ষ সম্বন্ধে বলি, আমি কালীবাড়ি মন্দির গেলাম প্রণাম করতে, ভিডিও ক্লিপগুলো অবশ্যই সামনে দিয়ে দিয়েছি, দেখবেন। বাঙালি সেই লেগেসিটা কিন্তু আমি লক্ষ্য করলাম না। আগে ছোটবেলায় আমরা নতুন ফ্রক পরতাম, মায়েরাও নতুন জামা কাপড় নাইটি পরতো, বিকালবেলা মন্দির যাওয়া হতো, কিছু কিছু মুদির দোকানে নিমন্ত্রণ থাকতো, হালকাতা মিষ্টি আসতো, ক্যালেন্ডার আসতো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হতো, বাড়িতে মাছ খাওয়া হতো, কারণ জানি বছরে নতুন বছর যা করব সারা বছর তাই করব, কারণ আমরা নিউ ইয়ারটা কিন্তু সেইভাবেই সেলিব্রেট করি। কিন্তু এইবারে দেখলাম যেরকম চৈত্র সেলে কেনাকাটি ভিড় দেখেছিলাম, সেটা মোস্ট প্রবাবলি এখন বুঝতে পারছি যে রমজান ছিল বলে, ঈদের অনুষ্ঠান ছিল বলে হয়তো অতটা ভিড় ছিল, না হলে বাঙালিয়ানাটা হয়তো কোথাও একটু ভুলে যাচ্ছে। তো একটু অনুরোধ করব, আমি জানি আমাদের জীবনের সেই পরিবেশটা এখন হারিয়ে গেছে, এটা 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 মানুষের দোষ নয়, এটা পরিস্থিতি, এটা ইকোনমিক্যাল ডিফারেন্সিয়েশন, এটা কম্পিটিশন, এটা এডুকেশন ব্যবস্থা, এটা আমাদের বিভিন্ন সার্কামস্টান্সের জন্যই আমাদের এই পরিবর্তনগুলো, সেটা আমি বুঝতে পারি। আমিও তো এই যুগেরই বড় হওয়া একজন মানুষ, 90s কিড,
1995 জন্ম, খুব প্রাচীনপন্থী আমি নই, আধুনিক। আমার হাতে ট্যাটুও আছে, আমি লেন্সেস পরি, চশমা পরি, স্মার্টফোন ইউজ করি, কিন্তু কোথাও না কোথাও বাঙালি লেগেসিটা কি শুধুমাত্র ওই মহারাজা থালি আর ভুরি ভোজেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না? এটা একটু ভেবে দেখার দরকার আছে। কারণ আমার যতটুকু মনে হলো, যে বাঙালিরা প্রবাসে থাকে তারা মনে হচ্ছে এই লেগেসিটা যতটা মেনটেন করছে, আমরা যারা দেশে আছি তারা মনে হয় না ততটা মেনটেন করতে পারছি। সেটা যে কোনো কারণে হতে পারে। অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদের জীবনে অনেক বড় এফেক্ট ফেলছে, এটা তো সত্যি কথা, এটা একদম সত্যি, এটাকে তো বলার কিছু নেই। কিন্তু প্রত্যেকটা ঘরে যদি অল্প একটুখানি করে বাঙালিয়ানা আমরা জাগিয়ে রাখতে পারি, তাহলে আপকামিং যে জেনারেশনগুলো আসছে তারা শুধুমাত্র রিলস, ইনস্টাগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ টেগর এসো হে বৈশাখ এসো এসো না বলে প্রকৃত বাঙালিয়ানাটা বুঝতে পারবে। আর এইটা অবশ্যই আমাদের উপরে যারা আছে, আমাদের নিচে যারা আছে, যারা সক্রিয় ইউটিউব করে এবং বাড়িতে যারা আছে, সবাইকেই দেখতে হবে। এটা আমার বিনীত অনুরোধ। আপনারা যারা বাঙালি, শুধু বাঙালি নয়, পয়লা বৈশাখটা কিন্তু অনেক জায়গায় বৈশাখী নামেও অনুষ্ঠিত হয়। তো আমি অনুরোধ করব এই দিনটাকে একটুখানি বোঝানো যে কি, কারণ আমাদের তো বলছে এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ এমন একটা কাল যেখানে প্রচণ্ড রোদ, তাপস নিশ্চয় বায়ে, মোর মোমো ওঠে গায়ে, তাই তো? তো প্রচণ্ড আগুনের তেজ, বছরের আবর্জনা যাক পড়ে যাক। তো আসলে তাই বৈশাখ সেলিব্রেট করার কোনো মানেই হয় না, কারণ এত গরম, এত রোদ, এত এসি চালাতে হয়। কিন্তু এই রোদ্দুরেও আমরা কাজে যাই, এই রোদ্দুরেও আমরা স্ট্রাগল করি, এই রোদ্দুরটাকে গায়ে মেখেও আমরা কিন্তু দৈনন্দিন রুটি রোজগার করছি। তো সেই জন্যই সেলিব্রেট করা। শীতে যেমন আমরা কাঁপি, তপ্ত হয়ে যাই যে একটু রোদের জন্য, সেই রোদটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও সেটাকে হাসি মুখে ভালো লাগাবার জন্যই পয়লা বৈশাখ। আমি ছোটবেলায় একলা বৈশাখ বলতাম, আমার মতন অনেকে হয়তো একলা বৈশাখ বলতেন, তো এখনো মনে পড়ে। তো আমি অনুরোধ করব, শুধুমাত্র পয়লা বৈশাখ, 25শে বৈশাখ এগুলো না করে রোজ রোজ একটু করে বাঙালিয়ানাটা আমাদের মধ্যে রাখা। অনেক বাচ্চাকে এখন শুনি মাছ খায় না, ফ্রেঞ্চ ফ্রাই খায়, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তাও কোথাও বাংলা কথা বলতে গিয়ে লজ্জা পাওয়া, এটা না করাই ভালো। ইংরেজিটা দরকার, অবশ্যই দরকার। আমি তো এতক্ষণ কথা বলতে গিয়ে কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করলাম, কিন্তু বাংলা বলাটা লজ্জার, সেটা না করাই ভালো। এটা আমার অনুরোধ। আমি আবারও বলছি, আমি কারোর ব্যক্তিগত স্বার্থকে আঘাত করব না, আমি শুধুমাত্র অনুরোধ জানাবো। আর আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার, যারা হবেন, যারা হয়েছেন, যারা আছেন, তারা সবাই বুঝতে পারছেন আমার ফিলিংসটা কি। এই যে এক্ষুনি হয়তো কেউ বলবেন, দিদি আপনি তো ফিলিংস বললেন। হ্যাঁ, তো অনুরোধ করব, রোজ যেন একটু একটু করে বাঙালিয়ানাটা বেঁচে থাকে, মরে যেন না যায়। তো আমি আজকেও একটা কবিতা লিখেছি বৈশাখ উদ্দেশ্যে। আমার গলার আওয়াজ খুব খারাপ, আগেই বলছি, একটু ক্ষমা করে দেবেন। তো এই যে আর একটা লেখা কবিতা, বৈশাখী দুপুর। তো চলুন এটা পাঠ করি, তারপরে বাকি কথা বলছি। বৈশাখী দুপুর। এপ্রিল যখন চলেই এলো বানিয়ে ফেলি ফুল, আসলে বৈশাখ আসছে ওগো, চোখে সর্ষে ফুল।
প্রচন্ড গরমে ঘাম শুকিয়ে গা, ঠান্ডা যতই খাও না বাপু শান্তি পাবে না। তপ্ত বিকেলে কোকিল ডাক, সূর্য বসে পাটে, শহর তবু নিজেই হট, স্বস্তি মাঠে ঘাটে। হালখাতায় মিষ্টি প্যাকেট, ফ্রক জামা আর শাড়ি, সোনার দোকানের ব্যাপারই আলাদা, আছে কোল্ড ড্রিঙ্কসের গাড়ি। পাঞ্জাবিতে কিছু ছেলে দিচ্ছে হ্যান্ডসাম লুক, গরম বাপু ভালোই পড়েছে। সকলের মুখে উফ। আম জাম কাঁঠাল লিচু গরমেই এসে পড়ে, বৈশাখ মানেই লোডশেডিং, এই কথাই মনে পড়ে। গরম যাদের ভালো লাগে তাদের প্রচুর ধৈর্য। গরম মানে আমার কাছে ছাতু, লস্যি আর আমচুর। যতই হোক এলো বৈশাখ, কাল বৈশাখীর সাথে। শুভ নববর্ষ আজ জানাই বৈশাখী সন্ধ্যাতে। শুভ নববর্ষ সবার সারাটা দিন, সারাটা রাত, সারাটা বছর, সারাটা সময়, প্রত্যহ বিকেল, অর্থাৎ আপনারা যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছেন, আশ্বাস রাখছেন, সবটা যেন ভালো যায়। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো একটু শেয়ার করুন, যাতে আমি চ্যানেলটা পুশ পায়। আপনারা সাহায্য করলে আমি এগোতে পারি, তাই অনুরোধ করছি। নতুন বছরে সবাই ভালো থাকুক, সবার সমস্ত মনস্কামনা পূরণ হোক। ভালো থাকার সাথে সাথে খারাপ থাকাটা দরকার অবশ্যই, কারণ খারাপ না থাকলে ভালো থাকার মানেটা বোঝা যায় না, যেটা আমার জীবনে। তো সেক্ষেত্রে অনুরোধ করব, সবটা নিয়ে চলুন, হতাশ হবেন না, এটা একমাত্র অনুরোধ। শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আসছি আর একটা ভিডিও নিয়ে। পিসিরে আসার পর আমি দক্ষিণেশ্বরও গেছিলাম, সেই ভিডিওটাও আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পোস্ট করছি। আজকের মতন এখানেই শেষ করলাম।